তো ক্লাস টাইমে ক্লাসে ঠিক 45 শুরু হবে, যেহেতু আমরা সকাল ঠিক 8:30টায় ক্লাস, একটু লেট হইতে পারে, এই জন্য আমি 45 থেকে দিয়েছি। ঠিক আছে, 45 থেকে একদম শুরু হবে, ঠিক 30 মিনিট সিটি। সিটির পরে পড়ানো, আচ্ছা 9টা থেকে দিব, যেহেতু সিটির বাদে আর কিছু করব না নেক্সট দিন, সো 9টা থেকে কিন্তু 9টায় দিলে দেখা যাবে আপনারা 9:15-তে আসেন। এটা হলো আপনাদের সমস্যা। যত পিছাবো তত আপনারা লেট করে আসেন। ঠিক 9টায় শুরু করে দিব, যে কজন আসবে সে কয়েকজনকে দিয়ে। 9টা বাজতে 5 মিনিট আগে আসবো ক্লাসে, এসে হচ্ছে খাতা-টাতা ডিস্ট্রিবিউট করে দিব। তারপর ঠিক 9টায় আমি শুরু করব, যে কজন থাকবে। লেট করে আসলে কিন্তু এক্সট্রা টাইম দিব না, ঠিক আছে? সো আমরা 9টায় শুরু করব সিটি। আচ্ছা, আচ্ছা, সিটি সিলেবাস তো মনে আছে না? যে অফএম এর সার্কিট গুলা পর্যন্ত, অফএম পর্যন্ত। আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে অপ্টোকাপলার। অপ্টোকাপলার আর রিলেটা অনেকটা একই টাইপের। রিলেটা একটু ডিফারেন্ট, বাট কাজ প্রায় একই রকম। কি করে অপ্টোকাপলার আসলে? থাকবে না সিটিতে? না, শুধু অফএম পর্যন্ত দিয়েছি না সিটিতে, নাকি অপ্টোকাপলারও আছে? আমি কি আগের দিন কি শুধু অপ্টোকাপলার পড়ে বলেছিলাম না শুধু? ম্যাম অটো প্লাস মনে হয় বলছিলেন, আমি তো সেদিন ক্লাসটা করছিলাম। অপ্টোকাপলারও বলছিলাম। বলছিলেন তো মনে হয়, এর জন্য আর কি কনফিউজ লাগতেছে। আচ্ছা, তাহলে অপ্টোকাপলার একদিন পড়াচ্ছি, পরের দিনই সিটি দিব। তো আমার মনে হয় অপ্টোকাপলার দিলে এটা আনফেয়ার হবে না, যে আজকে পড়ায় পরশু দিন দিয়ে দিছি। আপনাদের তাহলে সমস্যা থাকবে হলো? না, থাকবে না, ঠিক না? হ্যাঁ, আমি ক্লাসরুমে দিয়েছি, শুধু অফএম পর্যন্ত থাকবে। ওকে ম্যাম। ফার্স্ট সিটিতে নাকি মার্ক পান নাই, সেকেন্ড সিটিতে মার্ক উঠান। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। অপ্টোকাপলার আসলে কি বলতে কি বোঝায়? দেখেন লেখা আছে, অপ্টোকাপলার হলো অপ্টো আইসোলেটর। আইসোলেটর মানে কি? আইসোলেট করা মানে কি? দুইটা জিনিসকে আলাদা করে রাখা, মানে ফিজিক্যাল টাচে বা একদম সাথে লাগানো, যেটাকে বলে একদম কাছাকাছি রাখবে না, বাট কাজ করার যে জন্য আমরা কাজ করব, যে কাজটা করব সেই কাজটা করতে পারবো। তো আসলে কি করে বলতেছে, অপ্টোকাপলার আসলে করে কি, দুইটা সার্কিটের ভিতরে আইসোলেশন তৈরি করে। দুইটা সার্কিটের মধ্যে আইসোলেশন তৈরি করে, কিন্তু দুইটা সার্কিটের মধ্যে ইনডাইরেক্ট কমিউনিকেশনও থাকে। যেমন রিলেতে কি ছিল মনে আছে? সিওএম থেকে কম আর ও এনসি থেকে সার্কিটটা আইসোলেটেড ছিল, দুইটা সার্কিটকে একসাথে করতেছিল একটা টাইমে। সো অপ্টোকাপলার কি করে, এক সার্কিট থেকে আরেক সার্কিটে কারেন্ট জেনারেট করতে হেল্প করে, কিন্তু ডাইরেক্টলি মানে নরমালি হয় কি, আমরা যদি একটা সার্কিটে কানেকশন আর একটা সার্কিট থেকে দিতে চাই, তাহলে আমরা কি করি, তার দিয়ে কানেকশন দিই না? ধরেন একটা সার্কিট থেকে যদি আমি চাচ্ছি কারেন্ট তৈরি হচ্ছে, ওই কারেন্টটা আমি অন্য সার্কিটে অ্যাড করে দেবো, তাহলে আমরা তার দিয়ে কানেক্ট করি, এটাকে হলো ডাইরেক্ট কানেক্ট করা বলে। কিন্তু অপ্টোকাপলার করে কি, ডাইরেক্ট কানেক্ট না করেও কারেন্ট প্রবাহিত করতে পারবে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে। বুঝতে পারছি অপ্টোকাপলার কি? হ্যালো? যে করে কি, নরমালি আমরা যদি একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে কমিউনিকেট করতে চাই, আমরা তার দিয়ে একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটে কানেক্ট করে দিই। কিন্তু অপ্টোকাপলার করে কি, ডাইরেক্ট কানেক্ট না করেও এই কাজটা করতে পারে। এতে কি হয়, ডিফারেন্ট ভোল্টেজের দুইটা সার্কিটকেও আমরা কানেক্ট করতে পারি, সেম ভোল্টেজ হওয়া লাগবে না, বা এসি বা ডিসি দুইটা আলাদা টাইপের কারেন্টকেও আমরা একসাথে করতে পারি, সার্কিটকে মধ্যেও কমিউনিকেট করতে পারি, বা একটা সার্কিট দিয়ে আরেকটা সার্কিটে কারেন্ট দিতে পারি ডাইরেক্ট কমিউনিকেট না করে। আচ্ছা, ক্রিয়েটিং ফিজিক্যালি এন্ড ইলেকট্রিক্যালি আইসোলেটেড সিগন্যাল কাপলিং বিটুইন দেম, এটা আমরা বুঝবো। অ্যাসেম্বলিং ট্র্যাডিশনাল সেমিকন্ডাক্টর প্যাকেজেস, এটা একটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। সেমিকন্ডাক্টর প্যাকেজ বলতে বোঝাচ্ছে একটা এক সাইডে থাকে এলইডি, আর একটা সাইডে মানে একটা সার্কিট, ধরেন লেফটে একটা সার্কিট আছে, রাইটে সার্কিট আছে। লেফট সার্কিট থেকে আমরা যে কারেন্ট পাবো, ওটা দিয়ে আমরা রাইট সার্কিটে কারেন্ট দিব। সো এই লেফট সাইডে থাকে এলইডি, আর রাইট সাইডে থাকে ফটো সেনসিটিভ সেমিকন্ডাক্টর ডিভাইস। সো আমরা একটু এইখানে দেখলে বুঝবো। ছবিটা কোথায়? আচ্ছা, পড়ি, ছবিটা দেখি।
দেখেন এই সার্কিটটা, সার্কিট 1 এ দেখা যাচ্ছে স্ক্রিন আমার? জি ম্যাম। সো সার্কিট 1 এর থেকে দেখেন এখানে একটা এলইডি আছে। এই এলইডি থেকে অপ্টোকাপলার মধ্যে ৩ টা জিনিস মেইনলি থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে কি এলইডি থাকে, আর হচ্ছে এই পাশে কি ফটোসেনসিটিভ ফটো ট্রানজিস্টর ডিভাইস থাকে। এর মিডিলে থাকে হলো ফাঁকা বাতাস, এয়ার যেটাকে বলে বাতাস, বা এমন অ্যাঙ্গেলে করে রাখা থাকে যদি এই সার্কিটে আপনি কারেন্ট দেন, এই সার্কিট থেকে এই এলইডিটা আইআর এলইডিটা জ্বলবে, ইনফ্রারেড এলইডিটা জ্বলবে। এলইডি জ্বলা মানে কি, এই এলইডি থেকে যে আপনার যে ইলেকট্রন বের হবে বা লাইট বের হবে, লাইট কি করে আসলে এনার্জি না, ওই এনার্জিটা যে এই ফটো সেন্সিটিভ এমন ভাবে থাকানো থাকে যে ওই লাইটের এনার্জিটা যে এইটাকে হচ্ছে এটা ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়। এক্সাইটেড হওয়া মানে কি, ইলেকট্রন এক্সাইটেড হওয়া মানেই কি কারেন্ট ফ্লো জেনারেট হওয়া না? আমার কথা বোঝা গেছে? আমরা হচ্ছে ট্রান্সফরমার পড়ছি না, যেভাবে অনেকটা কাজ করে এটাও অনেকটা ওইভাবে কাজ করে। কি করে এলইডিটা, যে এলইডি এখানে যায়, মানে এলইডি তো একটা আসলে এলইডি থেকে কি লাইট জেনারেটেড, লাইটটাকে একটা এনার্জি সোর্স, এই এনার্জিটা যখন এখানে বাড়ি খায় তখন এইটা হচ্ছে ট্রিগার্ড হয়, ট্রিগার্ড হয়ে এটা থেকে ইলেকট্রন এক্সাইটেড হয়ে একদিকে প্রবাহিত হওয়া শুরু করে। সেই ইলেকট্রনটাই আসলে হচ্ছে গিয়ে কারেন্টের ফ্লো, সেই কারেন্টের ফ্লোটাই আসলে সার্কিট টুকে কারেন্ট মানে কারেন্ট জেনারেট করে। বুঝা গেছে? আমরা একটু উপরেও পড়ি তাহলে আরো ক্লিয়ার হবে। কি বলছে, অপ্টোকাপলার ৩টা পার্ট থাকে, এলইডি থাকে এমিটার হিসেবে। এমিটার মানে যেটা হচ্ছে গিয়ে কোনো কিছু বাইরে এমিট করে বা ত্যাগ করে। এয়ার হলো ব্যারিয়ার ফর আইসোলেশন, মানে দুইটার ব্যারিয়ার, দুইটার মধ্যে, দুইটা সার্কিটের মধ্যে এয়ার থাকে। আর ফটো ট্রানজিস্টর ফর ডিটেক্টর, মানে ওই যে আমার এলইডি লাইট এমিট করতেছে ওটাকে ডিটেক্ট করার ক্ষমতা ফটো ট্রানজিস্টরের থাকে। ট্রান্সফরমার সিমিলার বলছিলাম না, যে ট্রান্সফরমারের মতোই কাজ, বাট ট্রান্সফরমার অনলি এসি কারেন্টের ক্ষেত্রে কাজ করে, অপ্টোকাপলার এসি ডিসি দুইটার ক্ষেত্রেই কাজ করে। বোঝা গেছে? তাহলে পার্থক্যটা আসলে কি, ট্রান্সফরমার আর এটার কাজ পুরোপুরি সিমিলার, কিন্তু অপ্টোকাপলার হলে ডিসি ভোল্টেজ প্লাস এসি দুইটার জন্যই কাজ করে, আর ট্রান্সফরমার শুধুমাত্র এসির জন্য কাজ করে। আচ্ছা, এক্সেলেন্ট আইসোলেশন ডিভাইস বিকজ অফ লাইট কাপলিং, এটা হচ্ছে কি জাস্ট ক্যারেক্টারিস্টিক্স বলছে। তো এখানে আমরা কমনলি কোন সিচুয়েশনে ইউজ করব, ও একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যদি আমি কোনো কিছু পাঠাইতে চাই উইদাউট মেকিং ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন, কোনো ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়া যদি একটা সার্কিটের সাথে আর একটা সার্কিটকে কানেক্ট করতে চাই, এটা কখন লাগে, যখন আমার সোর্স আর ডেস্টিনেশনের ভোল্টেজ লেভেল ডিফারেন্ট হয়। বুঝা গেছে? আমার কথা বুঝা গেছে? যে কি আমরা দুইটা সার্কিটকে কানেক্ট করতে যাচ্ছি, বাট সোর্স যে আমার সার্কিট এবং ডেস্টিনেশন সার্কিটের ভোল্টেজ লেভেল আলাদা আলাদা। যদি ডাইরেক্ট কানেক্ট করতাম তাহলে কি হইতো, বেশি ভোল্টেজের ওইটাতে আসলে ওইটার জন্য অল্প ভোল্টেজ ওইটা নষ্ট হতে পারতো, বা স্পার্ক তৈরি হয়, যেটাকে বলে স্পার্ক তৈরি হতে পারতো। সো আমরা যদি অনেক বেশি ছোট ভোল্টেজ থেকে অনেক বেশি বড় ভোল্টেজে যাইতে চাই তাহলে আমরা ইউজ করব। ইন সাচুয়েশন লিঙ্ক বিটুইন দ্য টু মাস্ট বি আইসোলেটেড টু প্রোটেক্ট দ্য মাইক্রোপ্রসেসর ফ্রম ওভার ভোল্টেজ ড্যামেজ। মানে আমরা যদি ধরেন এখন 5 ভোল্টের আরডুইনোর সাথে আমি ডাইরেক্ট বাল্ব কানেক্ট করি বা এসি কানেক্ট করে দিই, তাহলে আমার আরডুইনো তো পুরো বাস্ট হয়ে যাবে, কারণ অনেক বেশি কারেন্টের ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স। সো আমাদের এই প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি আর কি। আচ্ছা, এইখানে আসলে দুই রকম ছবি দিছে, যে দুই টাইপের হতে পারে। এখানে একটা ট্রানজিস্টর থাকে আর এইখানে আসলে দুইটা ট্রানজিস্টর থাকে। এইটা থেকে কারেন্ট যে এটাতে হিট করে কারেন্টের পরিমাণটা আরো বাড়ায় দেয়, মানে এটাতে যতটুকু কারেন্ট জেনারেট হবে রাইট সাইডে, এটাতে আরো বেশি কারেন্ট জেনারেট করতে পারে। আর কিছুই না পার্থক্য। এইগুলো এগুলো আইসি বলে না, এরা অপ্টোকাপলারও এমন আইসি টাইপের হয় দুইটা সার্কিটকে কানেক্ট করতে।
আচ্ছা, ২ টা ফিগার আমরা একটু বিস্তারিত এখানে বুঝি। আচ্ছা, এলইডি থাকে হচ্ছে কি রাইট সাইডে, লেফট সাইডে কি ডিভাইস থাকতে পারে সেটা বলা হয়েছে যে ট্রান্সমিটিং সাইডে এলইডি থাকবে আর আর রিসিভিং সাইডে থাকবে ৩ টাইপের জিনিস থাকতে পারে, ফটো ডায়োড, ফটো ট্রানজিস্টর আর ফটো ডার্লিংটন পেয়ার। এটা হলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। এটা আমি অবশ্য পড়াচ্ছি না। এটা পড়াইলে একটা বড় টপিক হয়ে যাবে। পুরো আলাদা চ্যাপ্টার থাকে এটা নিয়ে। তো এইজন্য এটা পড়াচ্ছি না। সো এইখানে একটা জিনিস বলছে যে ফটো ডায়োড কখন ইউজ করা হবে, কখন ট্রানজিস্টর ইউজ করা হবে আর কখন আমরা হচ্ছে ডার্লিংটন পেয়ার ইউজ করব। কি বলছে? ফটো ডায়োড কখন ইউজ করব? যখন আমরা অনেক স্পিডে অপারেশন চাচ্ছি, বাট কারেন্ট প্রডিউস হবে অনেক, মানে আমরা চাচ্ছি যে জাস্ট কারেন্ট প্রডিউস হবে। ধরেন ভোল্টেজ ডিফারেন্স খুব বেশি লাগবে না, বাট খুব তাড়াতাড়ি যাতে আমার কারেন্টটা জেনারেট হয়। লেফট সাইড থেকে রাইট সাইডে খুব কারেন্ট যেন খুব হাই স্পিডে জেনারেট হয়। কম জেনারেট হলেও প্রবলেম নাই। আউটপুট কম হইলেও আমরা যেন খুব ফাস্ট রেজাল্ট পাইতে পারি। ঠিক আছে? এই টাইপের সিচুয়েশনের ক্ষেত্রে ফটো ডায়োড ইউজ করা হবে। আর ট্রানজিস্টর ইউজ করতে হবে কখন? স্পিড কম হোক বাট ভোল্টেজ অনেক বেশি জেনারেট হোক। মানে আউটপুট যে কারেন্টটা ওটার ভোল্টেজ পরিমাণ বেশি হোক। যেমন ধরেন এটাতে যদি আমি 5 ভোল্ট দিয়ে চাচ্ছি যে 10 ভোল্ট কারেন্ট হবে। এটাতে ধরেন আমি চাচ্ছি যে স্পিড কম হোক বাট আমার এর থেকে বেশি যেন আউটপুট জেনারেট হয়। আরেকটা হলো ফটো ডার্লিংটন পেয়ার। এটা হলো একদম লোয়ার স্পিডে কাজ করে বাট এটা সবচেয়ে হাই ট্রান্সফার রেশিও, মানে এটাতে সবচেয়ে বেশি কারেন্ট জেনারেট হতে পারে। সো তাহলে যদি আমরা চাই যে অনেক বেশি কারেন্ট জেনারেট হবে, স্পিড কম হলেও সমস্যা নাই, তাহলে আমরা ডার্লিংটন পেয়ার ইউজ করব। এবং এটা অনেকটা প্রোটেক্টেড, মানে এটার সিকিউরিটি অনেক ভালো। এটা সহজে নষ্ট হয় না। বুঝা গেছে কখন কোনটা ইউজ করব? মানে রাইট সাইডে, লেফট সাইডে অলওয়েজ এলইডি, বাট রাইট সাইডে আমরা কি ইউজ করব সেটা হলো আমরা কি টাইপের কারেন্ট চাচ্ছি, কতটুকু টাইমে চাচ্ছি, স্পিড প্লাস হচ্ছে কতটুকু আউটপুট চাচ্ছি সেটার পরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে? আশা করি সমস্যা হবে না বুঝতে। এইখানে আমরা হচ্ছে এটা একটা সার্কিট দেওয়া আছে যে এই অপ্টোকাপলার কিভাবে এই সার্কিট আর এই সার্কিটকে কানেক্ট করতেছে। এটা একটা টিপিক্যাল সার্কিট দেওয়া আছে। আর এবার আমরা ফাংশনটা বুঝি। দেখেন ফাংশনে কি বলছে, ডিভাইস আর এইটা হলো আমার মেইনলি এতক্ষণ আমি যা বলছি সেটাই লেখা আছে এখানে। কি বলছে? এলইডি এন্ড ফটোসেনসিটিভ ডিভাইস আর অ্যাসেম্বল ইন সাচ এ ওয়ে, মানে এমন ভাবে অ্যাসেম্বল বা পাশাপাশি রাখা থাকে যেটা এলইডি থেকে যে এমিটেড হয়, ওটা যে লাইটটা বের হয়, মানে এলইডি থেকে যে লাইটটা বের হয় ওই লাইটটা যাতে আমার ফটোসেনসিটিভ ডিভাইসকে স্ট্রাইক করে। স্ট্রাইক করা মানে ধাক্কা দেওয়া, মানে ওইখানে যে বাড়ি খাওয়া টাইপের। সো বাড়ি খাইলে কি হয়, ওইখানে ট্রিগার ইট টু ইনটু কন্ডাকশন। ঠিক আছে? ট্রিগার ইনটু কন্ডাকশন মানে কি, ইলেকট্রন ওই সেনসিটিভ ডিভাইসে যে ইলেকট্রন থাকে ওটাকে এক্সাইটেড করা, আর কিছুই না। সো এমিশন ট্রাভেল থ্রু দ্য ট্রানজিশন গ্যাপ আনটিল ইট গেটস পিক বাই দ্য ফটোসেনসিটিভ ডিভাইস। এবং ওই ট্রিগার করলেও এই ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়। ইলেকট্রনের প্রবাহ তৈরি হয় মানে কি, কারেন্ট তৈরি হয়, একটা আউটপুট ওয়েভ ফর্ম তৈরি হয় যেটার অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হয় কেন বলছি বলেন তো? আপনি কি টাইপের ফটোসেনসিটিভ ডিভাইস ইউজ করতেছেন তারপরে এই ওয়েভটা ডিপেন্ড করে। বুঝতে পারছি? যে কি ওয়েভ তৈরি হবে, কতটুকু আউটপুট ওয়েভ তৈরি হবে এটা ডিপেন্ড করে আপনি কোন টাইপের ফটোসেনসিটিভ ডিভাইস ইউজ করতেছেন। একটু আগে আমরা ৩ টা দেখাইছি না? সো যেটার হাই স্পিড হবে ওটার অ্যামপ্লিটিউড অবশ্যই কম হয়। যেটার স্পিড কম হয় কিন্তু অ্যামপ্লিটিউড বেশি হবে। সো আপনি কোন টাইপের ফটোসেনসিটিভ ডিভাইস ইউজ করতেছেন সেটার পরে ডিপেন্ড করে আপনার আউটপুট ওয়েভ ফর্ম জেনারেট হবে। এটাই হলো এর ফাংশন। আর অ্যাপ্লিকেশন তো আমি অলরেডি বলছি। আচ্ছা, আদার অ্যাপ্লিকেশনস আছে এখানে। এরপরে হলো ড্রব্যাক কি? ড্রব্যাকটা ইম্পর্টেন্ট। ড্রব্যাকটা হলো কি, প্রথম হলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। অবভিয়াসলি অনেক বেশি এক্সপেন্সিভ হয়। সবাই ইউজ করতেও পারবেন না। সবকিছু সব সার্কিটের ক্ষেত্রে ইউজ করা যায় না। অনেক বেশি সেনসিটিভ সার্কিট না হলে আমরা ইউজ করি। বাল্কিয়ার এন্ড হেভিয়ার। বাল্কিয়ার বলতে বোঝায় অনেক বড়। আর হেভি বলতে তো আমরা জানি না, অনেক ভারী হয়। ঠিক আছে? অন্য ধরেন আপনি যে সার্কিটের জন্য ইউজ করতেছেন সেই সার্কিটের তুলনায় অপ্টোকাপলারের ভার অনেক বেশি। সো অনেক বেশি বাল্কিয়ার এন্ড হেভিয়ার হয়। আরেক সবচেয়ে বড় যে প্রবলেম
সেটা হলো এই ২ টা। এই ২ টা হলো সবচেয়ে বড় প্রবলেম। ফার্স্ট অফ অল হলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে। ম্যাগনেটিক ফিল্ড কি? আমার ফটো সেনসিটিভ ডিভাইসে যখন ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়, ইলেকট্রনের প্রবাহ তৈরি হয় মানেই কি? ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কি? ওটা হচ্ছে আপনার ইলেকট্রন প্রবাহিত হওয়া মানেই হচ্ছে আপনার ম্যাগনেট তৈরি হয়। ইলেকট্রনের প্রবাহ তৈরি হওয়া মানেই হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। আর ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হইলেই ইলেকট্রিক্যাল নয়েজ তৈরি হওয়ার একটা সমস্যা থাকে। আরো একটা সমস্যা থাকে, স্পার্ক তৈরি হতে পারে। অনেক সময় যে ইন্ডাস্ট্রিতে অনেক বড় আনডিজায়ারেবল বলে না যে সার্কিট ট্রান্সফরমার বাস্ট হইছে বা এরম। সো এটা হয় কি স্পার্ক তৈরি হইতে পারে অনেক সময়। সেই ২ টা হলো এখন কে জয়েন করতে চাচ্ছে? সো এই ২ টা হলো সবচেয়ে বড় প্রবলেম। এক হলো আমার একদম আইডিয়াল আউটপুট সিগন্যাল পাই না। আমরা অনেক সময় নয়েজ তৈরি হবে এবং অনেক সময় স্পার্ক তৈরি হবে। এটা হলো ডেঞ্জারাস অনেক বেশি। যেটা হচ্ছে গিয়ে মানে বার্স্ট-টাস্ট হয়ে অনেক খারাপ অবস্থা হতে পারে। সো এইজন্য এটা খুব কম ইউজ করা হয় না পারতে ইউজ করা হয় না অপ্টো কাপলার। বড়, বড় ইন্ডাস্ট্রিতেও অনেক সাবধানে ইউজ করা হয়। সো আমরা বুঝতে পারছি প্রবলেম কি? ১ম টা হলো এক্সপেনসিভ, 2nd টা হলো অনেক বেশি হেভি এবং অনেক বেশি বড় হয়। উম আর থার্ড হলো ম্যাগনেটিক ফিল্ড এর জন্য নয়েজও তৈরি হইতে পারে। আর হচ্ছে কনট্যাক্ট এর জন্য অনেক সময় স্পার্ক তৈরি হইতে পারে। এগুলা হলো মেইনলি প্রবলেম। এগুলো দূর করার জন্য বিভিন্ন টাইপের অপ্টো কাপলার তৈরি করা হইছে। সো ১ম টা হলো স্লটেড অপ্টো কাপলার। স্লট বলতে কি বোঝায়? ফাঁকা জায়গা তৈরি করা, তাই না? হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, স্লটেড বলতে কি বোঝায়? ধরেন একটা জায়গা এখন ফাঁকা আছে, আমি দরকারে ওইখানে কিছু রাখবো, কিছু রাখবো না। সো এই স্লটেড ক্ষেত্রে কি হয়? আপনার যে এলইডি আর ফটোসেন্সিটর মানে লেফট আর রাইট এর ২ টা সার্কিটের মধ্যে এলইডি আর ট্রানজিস্টরের মধ্যে একটা স্লটের মতো রাখা হয়। যেটা হলো কি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট উইন্ডো মানে ধরেন আমি কিভাবে বুঝাই? মানে আপাতত হচ্ছে গিয়ে ওই জায়গাটা যেটা দিয়ে বানানো হইছে, ওটা হচ্ছে কাঁচের মতো জায়গা। সো ওইখানে আরকি আপনি চাইলে যেকোনো যেখান থেকে ফ্রিলি আপনার এলইডি যাইতে পারবে, লাইট যাইতে পারবে। কিন্তু আপনি চাইলে কোন একটা কিছু দিয়ে ওই স্লটে যদি আপনি কোন একটা আ আ কিছু রাখেন তাহলে ওটা ব্লক হয়ে যাবে। কোন অবজেক্ট দ্বারা আপনি ব্লক করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে দেখাই। এখানে কি এয়ার আছে না? সো এইখানে যদি আমি একটা কাঁচের তৈরি কোন একটা বক্সের মতো রাখি যেটা আপাতত ফাঁকা, তাহলে তো অবশ্যই এলইডি এখান থেকে আমার যাইতে পারবে, তাই না? কিন্তু ওই ফাঁকা যে বক্সটা রাখছি, ওই বক্সের মধ্যে যদি এখন আমি একটা কাঠ বা লোহা রেখে দিই, লোহা রাখলে অবশ্য স্পার্ক তৈরি হতে পারে। কাঠ তো রেখে দিই কোন একটা কাঠের কোনো একটা পদার্থ রেখে দিই তাহলে কি আর এই ট্রান্সপারেন্ট থাকতেছে? তখন কি আর লাইট যাইতে পারবে? হ্যালো? আমার কথা বুঝা গেছে? তাহলে কি করতেছি আমরা চাইলে যেকোনো টাইমে আমরা এই এলইডি থেকে লাইট প্রবাহটাকে বন্ধ করে দিতে পারতেছি। মানে আপাতত নরমালি ফাঁকা থাকে স্লটটা যাতে করে আপনার এলইডি তে যাইতে পারে। আমি চাইলে এখানে একটা পাত দিয়ে দিতে পারি যাতে আর এই এলইডি থেকে লাইটটা এই পর্যন্ত না যাইতে পারে। সো এটা হলো স্লটেড। এটা দিয়ে আমরা কি করতে পারি আসলে? চাইলে যেকোনো সময় আমরা আমাদের মানে হচ্ছে কারেন্ট এলইডি প্রবাহটাকে ইন্টারাপ্টেড করতে পারি। এলইডি প্রবাহ কমে গেলে আমাদের ওই পাশে কারেন্টও তৈরি হবে না। সো এই স্লটেড অপ্টো কাপলার দিয়ে এটাই করা হয়। যে আমি চাইলে যেকোনো নরমালি ফ্রিলি যাবে, আমি চাইলে সেটাকে ইন্টারাপ্ট ব্লক করে দিতে পারি। একটা অবজেক্ট রেখে স্লটের ভিতরে। বুঝা গেছে স্লটের অপ্টো কাপলারটা কিভাবে কাজ করে? আচ্ছা। এরপরে যেটা আছে এটা অ্যাপ্লিকেশন হলো ডিটেক্টিং অ্যাপ্লিকেশন, লিমিট সুইচিং অ্যান্ড লিকুইড লেভেল ডিটেকশন। ও এটা আমরা জাস্ট মনে রাখলেই হচ্ছে। এরপরেরটা একটু বুঝার ব্যাপার আছে। আমি একটু হোয়াইট বোর্ড ইউজ করি।
আচ্ছা আমরা একটু আগে বুঝি কি বলছে। LED আর photo transistor screen from each other from the package, both face outward in the same direction of the package. কি বলছে আমি একটু লিখে আগে বুঝাই। ধরেন এটা আমার হচ্ছে LED আর এটা আমার হচ্ছে গিয়ে ট্রানজিস্টর। নরমালি কি এইভাবে কানেক্টেড থাকে না, এই ওয়েতে একে অপরের মুখোমুখি থাকে না নরমালি ওয়েতে। যদি আমরা হিসাব করি এতক্ষণ ছবিতে আমরা যেটা দেখছি এইভাবে কানেক্টেড ছিল, তাই না? LED আর আমার ট্রানজিস্টরের মধ্যে এইভাবে ডাইরেক্ট একে অপরের মুখোমুখি ছিল। আর এইখানে থাকে কিভাবে, এইখানে এলইডিটাকে এমন ভাবে প্লেস করা হয় যে LED এইভাবে থাকবে, ট্রানজিস্টরটা এইভাবে থাকবে। তাহলে কিভাবে আসলে কানেক্টেড থাকে? অপোজিটে একটা স্ক্রিনিং এর মতো থাকে। এলইডিটাকে এমন ভাবে প্লেস করা হয় এদের মধ্যে একটা ব্যারিয়ারের মতো রাখা হয় যাতে এই দিকে কোনোভাবে এলইডি না যেতে পারে। কি করে এলইডি লাইটটা এইখানে যায় বাড়ি খায়, অনেকটা আল্ট্রাসনিক সেন্সরের মতো এখানে যায় বাড়ি খায়। যখনই এখানে আলো থাকবে তার মানে কি এখান থেকে কি হবে বলেন তো? এখানে যদি এলইডি লাইট যে বাড়ি খায়, এখানে একটা আয়না থাকে, তাহলে এলইডিটা স্ক্রিনে বাড়ি খেয়ে কই যাবে? এইভাবে যাবে। বুঝা গেছে? তাহলে কিভাবে, আমি তো ডাইরেক্ট আঁকতে পারতেছি না, অনেকটা এইভাবে থাকে, এরকম যায়। এরকম ভাবে লাইট ওয়েভটা এখানে বাড়ি খেয়ে রিফ্লেক্ট হয়ে এটাতে ডাইরেক্ট কানেক্ট করবে। তার মানে কি হচ্ছে, এই দুটার মধ্যে ডাইরেক্ট কিন্তু কোনো কানেকশন নাই, তাই না? কানেকশন কিভাবে হচ্ছে? রিফ্লেকশনের মাধ্যমে। এটাতে বাড়ি খাচ্ছে, তারপরে বাড়ি খেয়ে এটাতে ফিরত আসতেছে। আমার কথা বোঝা গেছে রিফ্লেকটিভটা কিভাবে কাজ করে? মুখোমুখি না থেকে সেম ডাইরেকশনে বাইরের দিকে থাকে, এটা যেটা রিফ্লেক্ট করে এটা সেটাকে রিসিভ করে। হ্যালো, আমার কথা বোঝা গেছে? তাহলে কি বলছে, এলইডি আর ফটো ট্রানজিস্টর আর স্ক্রিন ফ্রম ইচ আদার উইথিন দ্য প্যাকেজ বোথ ফেস আউটওয়ার্ড, মানে সেম ডাইরেকশনে বাইরের দিকে মুভ করা থাকে। কনস্ট্রাকশন এমন ভাবে করা থাকে যে অপ্টোকাপলার লিঙ্কস রিফ্লেকটিভ অবজেক্টিভ, মানে ধরেন পেইন্ট, টেপ অর আদার স্মোক পার্টিকেল, বিভিন্ন কিছু দিয়ে রিফ্লেক্টিংটা তৈরি হয়, একটা ডিস্টেন্সে থাকে আমার এলইডি থেকে, ওটাতে বাড়ি খেয়ে আমার ফটো ট্রানজিস্টরে চলে আসে। এইভাবে হলো কানেকশন দেয়। এটা করলে কি, স্পার্ক তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। একদম কাছাকাছি থাকলে যে স্পার্কটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতো, এইখানে সেটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সো এটা হলো রিফ্লেকটিভের ইউজ। আচ্ছা, বলা আছে এরপরে আমরা যেটা ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক্স। সো ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? কারেন্ট ট্রান্সফার রেশিও, মানে আমার ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের মধ্যে কতটুকু চেঞ্জ আছে। আমার ইনপুট কারেন্ট যদি রেশিও বলতে কি বোঝায়? ভাগ করা না, যে আমার কত পার্সেন্ট, আমি যদি 5 ভোল্ট ডিসি দিচ্ছি তাহলে আমি এসি ভোল্টেজে 240 ভোল্ট পাচ্ছি। সো আমাদের আসলে কত পার্সেন্ট আমরা আউটপুট পাচ্ছি, ইনপুট কতটুকু দিচ্ছি তার বদলে কতটুকু আউটপুট পাচ্ছি। কি বলছে, সিআরটি স্পেশালি দ্য রেশিও অফ কারেন্ট চেঞ্জ অফ কারেন্ট ইন ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজের, মানে ইনপুট যতটুকু দিচ্ছি এবং আউটপুট যতটুকু পাচ্ছি তার মধ্যে আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা রেশিও। ঠিক আছে? সো এটা কি, টিপিক্যাল ভ্যালু 10 থেকে ফর আউটপুট ট্রানজিস্টর টু আপ টু 2000 পর্যন্ত হতে পারে। 10 থেকে 50 থেকে শুরু করে আপ টু 2000 পর্যন্ত হতে পারে। এটা কিসে হতে পারে? 10 to 50 নরমালি হয় কিসে? ফটোডায়োডে, যেটা সবচেয়ে কম হয় আউটপুট। টু আপ টু 2000 অথবা তারও বেশি হতে পারে কিসের? ডার্লিংটন পেয়ার। আমি বলছিলাম ডার্লিংটন পেয়ারে অনেক বেশি হাই আউটপুট পাই। ঠিক আছে? সো 2000 যেটা বলছে এটা আসলে ডার্লিংটন পেয়ারের জন্য বলছে। আর 10 to 50% হলো আমরা বলছি ওই যে বাকি দুটার জন্য, ফটো সেনসিটিভ ডায়োড আর একটা হলো কি যেন ছিল, ফটো সেনসিটিভ ডিভাইস। সো ডার্লিংটন পেয়ারের জন্য আমরা সবচেয়ে বেশি পাই, বাকি দুটার জন্য আমরা 10 to 50% বেশি পাই। বুঝা গেছে কিভাবে সিআরটি কি? হ্যালো? আচ্ছা, এরপরে হলো ইনপুট আউটপুট আইসোলেশন ভোল্টেজ। ইনপুট আউটপুট মানে কি? একই জিনিস অনেকটাই, যে আমি কতটুকু ইনপুট দিলে আমার ওই ডিভাইসটা নষ্ট হবে না। এখন ধরেন আপনার ডিভাইসটা 5 ভোল্ট নিতে পারে, আপনি দিলেন এখন হচ্ছে 10 ভোল্ট, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড অফ অল,
কতটুকু আউটপুট জেনারেট হলে আমার ডিভাইসটার কোনো ক্ষতি হবে না। আউটপুট সিগনালে আমার সার্কিটের জন্য লাগবে হচ্ছে 220, কিন্তু আমি এমনভাবে লাইট সোর্স থেকে এমনভাবে দিলাম যেটা 240 জেনারেট করে ফেললো। তাহলে কি আমার অপোজিট সার্কিটে সেটা ক্ষতি করবে না? যেহেতু আমি বেশি সার্কিট ভোল্টেজ জেনারেট করে ফেলছি, আমার লিমিটের বেশি। সো আপনার কতটুকু ইনপুট আর কতটুকু আউটপুট জেনারেট করতে হবে এটা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। এটা কিভাবে করবেন? ইনপুট না হলে আমি কত দেব আমিই দিব ইনপুট। কিন্তু আউটপুট তো আমার হাতে নাই। যে আমার আউটপুট কতটুকু জেনারেট হবে, তাই না? কিন্তু হাতে আছে। কি আছে বলেন তো? হাতে নাই বললে ভুল হবে। হাতে আছে। আমার কাছে ডিভাইস আমি চেঞ্জ করতে পারি না চাইলে ট্রানজিস্টর। আমি যদি দেখি যে আমার আউটপুট সার্কিটে ভোল্টেজ আসলে কম লাগতেছে, তাহলে আমি কি ফটো ডায়োড ইউজ করব। যদি মনে হয় না যে আমার আউটপুট সার্কিটে বেশি ভোল্টেজ লাগবে, তাহলে আমি ডার্লিংটন পেয়ার বা অন্য যেটা ছিল সেটা ইউজ করব। বুঝা গেছে? যে আমি ইনপুট ভোল্টেজ কতটুকু দিব কন্ট্রোল করব, আমার ইনপুট দেওয়াতেও নির্ভর করবে। বাট আউটপুটটা আমার ওই যে ডিভাইসটা ইউজ করতেছি ওটার উপর ডিপেন্ড করে। সো এটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আউটপুটে কতটুকু দিচ্ছি, ইনপুটে কতটুকু দিচ্ছি, যাতে করে আমার কোনোভাবেই সার্কিটটা নষ্ট না হয়। সো আমার ইনপুট বা আউটপুট ভোল্টেজ আইসোলেশন ভোল্টেজটা মনে রাখতে হবে যে ইনপুটে হাইয়েস্ট কত দিতে পারবো, আউটপুট আমার কত জেনারেট হলে আমার ডিভাইসটা নষ্ট হবে না। সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম কালেক্টর এমিটার ভোল্টেজ। আচ্ছা, আমরা যে ট্রানজিস্টর ইউজ করতেছি সেটাতে আমি কতটুকু ভোল্টেজ, এটা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আমি কতটুকু ডিসি ভোল্টেজ দিতে পারবো। এর চেয়ে বেশি দিলে আমার ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করে 20 থেকে 80 ভোল্টেজ হাইয়েস্ট দিতে পারবো ডিসি ভোল্টেজ। মানে আমি যে এলইডি কানেক্ট করলাম এটাও একটা আসলে ট্রানজিস্টর হিসেবে কাজ করবে। তো এইখানে আমি হাইয়েস্ট কত ভোল্টেজ ডিসি ভোল্টেজ দিতে পারবো। এর থেকে বেশি দিলে আমার সার্কিটটা ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যেতে পারে। আগেটা ছিল হচ্ছে দুইটার ক্ষেত্রেই ইনপুট আউটপুট ভোল্টেজ আইসোলেশন, আর এটা হলো এমিটার কালেক্টর ভোল্টেজ। মানে আমার ট্রানজিস্টরের যে এমিটার কালেক্টর আছে ওটাতে আমি কত ভোল্টেজ দিতে পারবো। এটা ডিসি। ওটা ছিল হচ্ছে আগেটা ছিল হচ্ছে কি ভোল্টেজ, আর এটা হলো কারেন্ট কতটুকু দিতে পারবো। সেটা হলো ডিসি ভোল্টেজের ক্ষেত্রে। আগেরটা এসির জন্য আর এটা হলো ডিসির জন্য কত। আর এরপরে যেটা হলো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি বোঝাচ্ছে? ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সি। আমার যে আউটপুট সিগন্যালটা তৈরি হবে ওটার ফ্রিকোয়েন্সি কত হবে। ফ্রিকোয়েন্সি আমরা বুঝি না? হ্যালো? যে আউটপুট সিগন্যালটা ওটা তো একটা অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি থাকে ওটা কত হবে সেটাও আমাকে দেখতে হবে। মানে সেটার আউটপুট কত, সেটার পরে আমার একটা ক্যারেক্টারিস্টিক যে কতটুকু আমি আউটপুট সিগন্যাল পাচ্ছি। ফ্রিকোয়েন্সি আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমি কত পাচ্ছি। সেটা হইতে পারে 20 থেকে 50 কিলোহার্টজ পর্যন্ত আমরা আউটপুট পেতে পারি। আরেকটা জিনিস হলো রেসপন্স টাইম। রেসপন্স টাইম কি? আমি ইনপুট আর আউটপুটে ইনপুট দিলে আউটপুট জেনারেট হতে কত টাইম লাগবে। সো যদি আমরা অনেক বেশি কম রেসপন্স টাইম পাই তার মানে সেটা কি বোঝায়? স্পিড বেশি, তাই না? আমার কথা কি বোঝা গেছে? আমি ইনপুট টাইম, রেইজ টাইম এবং ফল টাইম। রেইজ টাইম বলতে বোঝাচ্ছে আমি এই যে ইনপুট তৈরি হওয়া আর মানে আমার ইনপুট দেওয়া এবং আউটপুট টাইম ওটা পাস হয়ে আউটপুট টাইমের ডিফারেন্স। সো রেসপন্স টাইম আমার যদি বেশি হয় তাহলে তার স্পিড কম। এটা কি আমরা বুঝি? এই কথাটার মানে কি বুঝছি? হ্যালো? আমি আবার বলি, রেসপন্স টাইম হলো আমার কতটুক টাইমে আউটপুট জেনারেট হচ্ছে। তো আমি যদি কোনো অপ্টোকাপলারের ক্ষেত্রে বলি যে আমার স্পিড অনেক বেশি, তাহলে রেসপন্স টাইম কি বেশি না কম? হ্যালো? কম হবে না? কারণ হচ্ছে আমার যদি স্পিড বেশি হয় তাহলে আমি অবশ্যই তাড়াতাড়ি রেজাল্ট জেনারেট হইছে। তাহলে আমার রেসপন্স টাইম কম। আর যদি স্পিড কম হয় তাহলে আমার রেসপন্স টাইম বেশি। সো রেসপন্স টাইম বেশি থাকলে আমরা ফটো ডায়োড ইউজ করি। আর যদি রেসপন্স টাইম কম রেসপন্স টাইম কম চাই তাহলে ডায়োড ইউজ করি। আর যদি রেসপন্স টাইম অনেক বেশি হোক বাট আমাদের রেজাল্ট বেশি তৈরি হোক তাহলে আমরা ডার্লিংটন পেয়ার ইউজ করি। বুঝা গেছে রেসপন্স টাইমটা কি? হ্যালো? যে আমার রেজাল্ট তৈরি হইতে কত টাইম
লাগবে। সো আমরা যদি রেসপন্স টাইম বেশি বলি তাহলে সেটা স্পিড স্লো, আর যদি রেসপন্স টাইম কম বলি তাহলে তার স্পিড বেশি। সো এটা কত হতে পারে 2 to 5 মাইক্রোসেকেন্ড। তাও কিন্তু অনেক কম, অনেক ফাস্ট রেজাল্ট জেনারেট হয় অপ্টোকাপলারে। সো আমরা কি বুঝছি অপ্টোকাপলার আসলে কিভাবে কাজ করে? হ্যালো? তাহলে অপ্টোকাপলার আসলে কি? দুইটা আইসোলেটর, যেটার এক সাইডে থাকে এলইডি আর এক সাইডে থাকে হচ্ছে কি ফটো ট্রানজিস্টর আর মধ্যে থাকে এয়ার। সো এলইডি থেকে যখন আমাদের যায় এইখান থেকে এলইডি যখন আমাদের কোনো কিছুতে হিট করে, কই গেল এই যে এটা, এলইডি যখন আমাদের কোনো কিছু এখানে এলইডি জ্বলবে তখন ওইখান থেকে এলইডিটা যায় এটাতে বাড়ি দিলে এটাতে ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়, এটাকে ট্রিগার করে, যেটা ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়, যেটা আমাদের আউটপুট একটা ভোল্টেজ দেয়। ইনপুট একটা ভোল্টেজ এবং আউটপুট একটা ভোল্টেজ পাই আমরা। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ছিল, এই যে অ্যাপ্লিকেশন। তারপরে হচ্ছে ড্রব্যাক কি ছিল? অনেক বেশি এক্সপেন্সিভ হয়, বাল্কিয়ার অ্যান্ড হেভিয়ার, মানে অনেক বড় এবং হেভি হয়। আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য নয়েজ তৈরি হতে পারে, আর একটা কি তৈরি হয়? স্পার্ক তৈরি হতে পারে। এই দুইটা হলো প্রবলেম, এগুলো হলো প্রবলেম। আর ক্যারেক্টারিস্টিক ছিল স্লটেড ছিল, ভিতরে একটা স্লট দেওয়া থাকে, চাইলে আমরা ওইখানে যে কোনো সময় আমরা ওইখানে অবজেক্ট রেখে আমাদের কানেকশনটাকে আলাদা করে আইসোলেট করে দিতে পারি, যে আমরা চাইলে যে কোনো সময় এলইডির প্রবাহ বন্ধ করে দিয়ে যাতে আমাদের আর কারেন্ট তৈরি না হয় এই ব্যবস্থা করতে পারি। আর একটা ছিল হচ্ছে রিফ্লেক্ট ছিল, যেটা ডাইরেক্ট মুখোমুখি না থেকে একে অপরের থেকে সেম ডাইরেকশনে থাকে, রিফ্লেকশনের মাধ্যমে আমাদের কানেকশন এস্টাবলিশড হয় এটা। তারপরে ক্যারেক্টারিস্টিক ছিল সিআরটি, সরি সিটিআর, তারপরে হচ্ছে কি ইনপুট আউটপুট আইসোলেশন ভোল্টেজ, তারপরে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কালেক্টর এমিটার ভোল্টেজ, আর একটা হচ্ছে ব্যান্ডউইথ আর রেসপন্স টাইম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের হচ্ছে আর একটা টপিক দেখাইলেই শেষ আপনাদের সিলেবাস। সো নেক্সট দিন আমরা সিটি